বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ এবং বৈচিত্র্যময় এক বনভূমি টাঙ্গাইলের মধুপুর গড়ের বন। এটি মূলত একটি শাল বন, যা ভাওয়াল ও মধুপুর গড়ের অংশ হিসেবে পরিচিত। এ বনে একসময় প্রচুর বাঘ এবং হরিণ থাকলেও এখন প্রধানত বানর, লেঙ্গুর, বন্য শূকর এবং বিভিন্ন প্রজাতির পাখি দেখা যায়। বনের খুব কাছে গড়ে ওঠায় জনপদ গারো সম্প্রদায়ের গ্রাম। বন কেবল তাদের আবাসস্থলই নয়, বরং জীবনযাত্রা, সংস্কৃতি এবং ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। গারোদের ঘরবাড়ি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো। উঠান থেকে শুরু করে রান্নার জায়গা সবখানেই একটি শৃঙ্খলার ছাপ পাওয়া যায়। পরিপাটি উঠানের চারপাশে নানা রকম ফুলের গাছ রোপণের সংস্কৃতি সৌন্দর্যের প্রতি তাদের গভীর অনুরাগের বহিঃপ্রকাশ। বাড়ির আঙিনা বা উঠান সবসময় ঝকঝকে পরিচ্ছন্ন রাখতে পছন্দ করে এরা। গারোরা যেহেতু দীর্ঘ সময় খেতে বা বাগানে কাজ করেন, তাই তাদের সকালের খাবারটি এমন হয় যা দীর্ঘক্ষণ শক্তি ধরে রাখতে পারে। বাড়ির আঙিনায় চড়ে বেড়ানো দেশি মুরগির তাজা ডিম আর মাটির চুলায় ধোঁয়াটে ঘ্রাণে রান্না করা গরম ভাত তাদের খুবই প্রিয়। রান্নার আগে এখানটায় কাটাকাটির পর্ব চলমান। সবজি বা অন্যান্য রান্নায় এরা তেলের চেয়ে মশলার সঠিক সংমিশ্রণ এবং সবজির নিজস্ব স্বাদের উপর জোর দেন। তাদের সবজি রান্নার প্রক্রিয়া এবং রান্নার মাঝে লবণ ও স্বাদ পরীক্ষা করার ভঙ্গিটি যেন গ্রামীণ সংস্কৃতির এক জীবন্ত প্রতিচ্ছবি। দুপুরে রান্নার জন্য কাজ ফেলে বাড়ি ফেরা তাদের জন্য সময় সাপেক্ষ ও কঠিন, তাই খুব ভোরে বা সকালের মধ্যেই সারাদিনের সব পদ রান্না করে রাখা হয়। গারো সংস্কৃতিতে আতিথেয়তা একটি অত্যন্ত সম্মানজনক বিষয়। গারো ভাষায় এই পিঠাকে মি মান্দাল বলা হয়, বাংলায় অর্থ ঝাল পিঠা। অতিথি এলে চা কিংবা তাদের ঐতিহ্যবাহী পানীয় চুবিতের সাথে এই পিঠা পরিবেশন গারোদের প্রচলিত একটি রীতি। অতিথি আপ্যায়নে গারোদের নিজস্ব সংস্কৃতির ঐতিহ্যবাহী পিঠা সাথে অমেয় সুধা মিশ্রিত আন্তরিকতা হৃদয় জয় করে নেয় সচেতন মনের অগোচরেই। শিশুর সৌন্দর্য যেন স্নিগ্ধ সকাল, আধার পেরিয়ে সোনালি রোদের ঝলকানি। গারোদের জীবনযাত্রা কঠোর পরিশ্রম আর প্রকৃতির সাথে লড়াইয়ের এক অনন্য মিশেল। সকালে কাজে যাওয়ার আগে তাদের এই ভরপেট খেয়ে নেয়ার অভ্যাস কেবল ক্ষুধা মেটানো নয়,
বরং এটি তাদের টিকে থাকার এক শক্তিশালী ভিত্তি। পরিপাটি আঙিনা কোণে ফুটন্ত ফুলের শোভা চোখে পড়ার মতো। মন আর দা দুই ধারালো রাখতে হয়। প্রচলিত পাহাড়ি এই প্রবাদ গারুরাও শ্রদ্ধা ভরে মেনে চলেন। দল ধরে সকালে কাজে বের হওয়ার এই প্রাত্যহিক অভিযাত্রা যেন এক মহাকাব্যিক দৃশ্যের মতো। ক্ষেত খামারে কাজের উদ্দেশ্যে তাদের এই স্বতঃস্ফূর্ত পথ চলা যেন গ্রামীণ জনপদে প্রাণস্পন্দনের মূলধ্বনি। মধুপুর বা অন্য সমতল অঞ্চলের গারুরা মূলত স্থায়ী কৃষিতে অভ্যস্ত। ধান খেতে কাদা ঘেঁটে কাজ করা কষ্টসাধ্য হলেও নারী পুরুষ নির্বিশেষে ফসল ফলানোর নিরন্তর এই প্রচেষ্টা তাদের ঐতিহ্যেরও একটি অংশ। চারা রোপণ ও নিড়ানির কাজে নারীরা খুবই দক্ষ। তাদের আন্তরিক যত্নের ফলে মাঠ জুড়ে ঝিলিক দেয় ফসলের সবুজ হাসি। মধুপুর গড়াঞ্চলে হলুদ চাষ গারুদের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। শালবনের ছায়াযুক্ত লাল মাটিতে হলুদের ফলন খুবই ভালো হয়। হলুদ সংগ্রহের সময় খুব সাবধানে কোদাল চালাতে হয় যেন হলুদের কন্দের কোনো ক্ষতি না হয়। তোলার পর স্তূপ ধরে রাখা হলুদের গায়ে লেগে থাকা মাটি ঝেড়ে ফেলা হয়। এরপর শুরু হয় শিকড় বা অতিরিক্ত অংশগুলো আলাদা করার কাজ। মাঠে বসে কাজটি করার সময় ভালো মানের হলুদ একদিকে এবং ছোট বা ভাঙা অংশগুলো অন্যদিকে রাখা হয়। হলুদের গায়ের এই ছোট শিকড় শুকিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করে গারুরা। এটি দ্রুত আগুন জ্বালাতে এবং দীর্ঘক্ষণ আঁচ ধরে রাখতে সাহায্য করে। বেশিরভাগ সময় শিকড়গুলো মাটিতে ছড়িয়ে দেওয়া হয়। পচে মাটিতে মিশে যাওয়ার পর এটি প্রাকৃতিক সার হিসেবে কাজ করে। এটি মাটির জৈব গুণাগুণ বজায় রাখতে এবং মাটিকে ঝুরঝুরে রাখতেও সাহায্য করে। গারুরা নিজেদের জমি ছাড়া অন্যের জমিতেও হলুদ তোলার কাজ করেন। প্রতি বস্তা হলুদ তোলার পারিশ্রমিক 200 টাকা। গারুদের জীবন ও জীবিকার একটি বড় অংশ জুড়ে রয়েছে কলা চাষ। শালবনের ছায়াযুক্ত উঁচু জমি এবং লাল মাটি কলা চাষের জন্য খুবই উপযোগী। কলা চাষাবাদের প্রতিটি ধাপে জড়িয়ে আছে তাদের কঠোর পরিশ্রম আর কৃষি কৌশল। মধুপুরের গারুরা মূলত সাগর, গড়গড়া বা মালভোগ, সবরি, চম্পা এবং আনাজি বা তরকারি খাওয়ার কলা চাষ করে থাকেন। গারু সম্প্রদায়ের কলা চাষের দক্ষতা কেবল কৃষিকাজ নয়,
বরং এটি তাদের বংশ পরম্পরায় প্রাপ্ত এক বিশেষ কারিগরি জ্ঞান। মাটির গুণাগুণ বুঝে কলার সর্বোচ্চ ফলন নিশ্চিত করার ক্ষেত্রে তারা বিশেষ পারদর্শী। কলা কাটার পর ক্ষেত থেকে নিয়ে এক জায়গায় জড়ো করা এবং সেখান থেকে পাকানোর প্রক্রিয়াটি বেশ শ্রমসাধ্য এবং কৌশলী কাজ। কলা চাষে এই পর্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। অসতর্ক নড়াচড়ায় কলার গায়ে দাগ পড়লে বাজারের দাম কমে যায়। কাঁদিগুলো একত্রে জোড়া করে নেট জালের বেড়ি এবং পাতা দিয়ে ঢেকে কলা পাকানোর এই পদ্ধতি সম্পূর্ণ প্রাকৃতিক। আনারসের ডগার পাতা কেটে দিলে চারার বৃদ্ধি থমকে যায়। পক্ষান্তরে গাছের সঞ্চিত খাদ্য মাটির নিচে দ্রুত শিকড় ছড়াতে সাহায্য করে। চারায় দ্রুত শিকড় গজানো মানেই মাটির রস ও পুষ্টি দ্রুত শোষণ করতে সক্ষম হওয়া। আনারস চাষের সফলতা অনেকাংশেই নির্ভর করে সঠিক চারা নির্বাচনের উপর, আর এ ব্যাপারে গারো কৃষকরা দারুণ দক্ষ। বর্তমানে গারো জনগোষ্ঠী বাণিজ্যিকভাবে আনারস উৎপাদন করে নিজেদের ভাগ্য বদল করেছেন। কাছে বা দূরে বহনের সুবিধার্থে আনারসের চারাগুলোকে বড় বড় আঁটিতে বেঁধে নেন কৃষকরা। চারার এই আঁটিগুলো কিন্তু বেশ ওজনদার, তবে গারো কৃষকরা অনায়াসেই তা বহন করতে সক্ষম। এ অঞ্চলে আনারসের চারা রোপণের ক্ষেত্রে পারিশ্রমিক সাধারণত দুইভাবে নির্ধারিত হয়: দৈনিক হাজিরা এবং চুক্তিভিত্তিক। দৈনিক হাজিরা ৩৫০ টাকা থেকে ৬০০ টাকা পর্যন্ত হতে পারে। চুক্তিভিত্তিক প্রতি ১,০০০ চারা রোপণে ৪০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত পারিশ্রমিক পান একজন কৃষক। বন থেকে শুকনো পাতা সংগ্রহের পর এক ঘোড়ায় টানা গাড়িতে বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছে বিশেষ উদ্দেশ্যে। ঝরা পাতা কুড়িয়ে আনা হয়েছে মূলত রোপণকৃত চারাগুলোর মাঝে খালি জায়গায় পুরো করে বিছিয়ে দেওয়ার উদ্দেশ্যে। এভাবে পাতা বিছানোর ফলে প্রখর রোদেও মাটির রস শুকিয়ে যায় না, ফলে ঘন ঘন সেচ দেওয়ার প্রয়োজনও পড়ে না। পাতার পুরু স্তরের কারণে সূর্যের আলো মাটিতে পৌঁছাতে পারে না, ফলে আগাছা জন্মানোরও সুযোগ পায় না। পাতাগুলো সময়ের সাথে সাথে পচে একসময় মাটিতে মিশে যায়, যা পরবর্তীতে জৈব সার হিসেবেও কাজ করে। কাজের ফাঁকে হালকা বিশ্রাম, সাথে কিঞ্চিৎ আড্ডা, মন্দ কি? আনারসের ধারালো পাতার আক্রমণ থেকে রক্ষা পেতে এই নিজস্ব উদ্ভাবনী আয়োজন। আনারস চাষের শুরু থেকে আগাছা পরিষ্কার এবং গাছের গোড়ায় মাটি দেওয়ার মতো ধৈর্যসাধ্য কাজগুলো গারো নারীরা অত্যন্ত দক্ষতার সাথেই করেন।
গোড়ায় আগাছা হলে গাছের পুষ্টি ব্যাহত হয়। আগাছা পরিষ্কারের কাজটি কষ্টসাধ্য এবং দীর্ঘ সময়ের ব্যাপার। তবে গারো নারীরা নৈপুণ্যের সাথেই বাগান আগাছামুক্ত রাখেন। ফলন আসার সময় আনারস গাছের অতিরিক্ত পাতা ছেঁটে দিলে গাছের সমস্ত পুষ্টি সরাসরি ফলের দিকে ধাবিত হয়। এতে ফলের আকার বড় হয় এবং হৃষ্টপুষ্ট হয়ে ওঠে। লালচে পাতার ফাঁকে রক্তিম আভায় উঁকি দিচ্ছে আনারসের ছোট্ট কুঁড়ি। গারো কৃষকরা একে আনারস বিসা বলে সম্বোধন করেন। গারোদের মান্দি ভাষায় বিসা মানে সন্তান বা ছোট কিছু। এটি একটি আলু ক্ষেত, কাসাভা বা শিমুল আলুর ক্ষেত। নাছোড়বান্দা জেদি গাছগুলোকে জোর করে টেনে হিঁচড়ে তুলে আনার জবরদস্তি প্রয়াস গারো কৃষকদের। এ অঞ্চলে আনারসের পাশাপাশি শিমুল আলু বা কাসাভা এখন একটি অত্যন্ত সম্ভাবনাময় অর্থকরী ফসল। কম খরচে এবং কম পরিশ্রমে ভালো ফলন দেয় বলে গারো কৃষকরা এই আলু চাষে বেশ আগ্রহী হয়ে উঠেছেন। এই গাছগুলো মূলত এক ধরনের দীর্ঘজীবী ঘাস জাতীয় উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম থাইসানোলেনা ম্যাক্সিমা। শীতের শেষের দিকে গাছগুলোতে লম্বা মঞ্জরি বা ফুল আসে, যা দিয়ে পরে ঝাড়ু তৈরি করা হয়। গারোদের জীবন ও সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ হল আঙিনায় চাষাবাদ বা হোমস্টেড গার্ডেনিং। তাদের কাছে বাড়ির আঙিনা কেবল কোনো খালি জায়গা নয়, বরং এটি একটি স্বয়ংসম্পূর্ণ খাদ্য ভাণ্ডার এবং পরিবারের আয়ের অন্যতম উৎস। বর্তমানে মধুপুরের অনেক গারো পরিবার বাড়ির আশপাশের পরিত্যক্ত জায়গায় নেপিয়ার বা পাকচং জাতীয় ঘাসের চাষ করেন। এসব ঘাস দ্রুত বড় হয় এবং সারা বছর গবাদি পশুর পুষ্টি নিশ্চিত করে। নারীদের ঘাস সংগ্রহের দৃশ্যটি এ অঞ্চলের গ্রামীণ অর্থনীতির এক জীবন্ত প্রতিচ্ছবি। গারো সমাজের নারীরা কেবল গৃহিণী নয়, বরং তারা পরিবারের অর্থনৈতিক মেরুদণ্ড হিসেবে কাজ করেন। উন্নত জাতের এসব ঘাসে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন এবং খনিজ উপাদান থাকে, যা গবাদি পশুর বৃদ্ধি এবং দুধের পরিমাণ বাড়াতে সাহায্য করে। ঘাস টুকরো করে দিলে পশুর পুষ্টি নিশ্চিত হওয়ার পাশাপাশি খাদ্যের অপচয়ও হয় না। গবাদি পশুর খাদ্য হিসেবে ধানের খড় বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যবহৃত এবং সহজলভ্য আঁশ জাতীয় খাবার। গবাদি পশুর জন্য টুকরো করা শুকনো খড় এবং কাঁচা ঘাসের সংমিশ্রণ একটি আদর্শ এবং সুষম খাদ্য ব্যবস্থাপনা। পশু বিশেষজ্ঞরা একে টোটাল মিক্সড রেশনের একটি প্রাথমিক দেশীয় রূপ হিসেবে বিবেচনা করেন। খড়ের সাথে কাঁচা ঘাস মেশালে তা পশুর অন্ত্রে দীর্ঘক্ষণ অবস্থান করে, ফলে শরীর এগুলোকে ভালোভাবে গ্রহণ করতে পারে।
এটি পশুর রোগ প্রতিরোধ ক্ষমতা এবং প্রজনন ক্ষমতাও বৃদ্ধি করে। অনেক সময় পশু শুধু শুকনো খড় খেতে চায় না, কাঁচা ঘাসের সাথে খড় মিশিয়ে দিলে ঘাসের সুঘ্রাণ ও রসের কারণে শুকনো খড়গুলোও দারুণ তৃপ্তি সহকারে খেয়ে ফেলে। মিশ্রণটি পশুর শরীরে প্রয়োজনীয় শর্করা ও প্রোটিনের সঠিক অনুপাত নিশ্চিত করে। এই পল্লীর নিবিড় কোলে গারো শিশুরা বেড়ে ওঠে প্রকৃতির সখ্যতায়। গারোরা নিজেদের পরিচয় দেওয়ার ক্ষেত্রে মান্দি শব্দটি ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। মান্দি শব্দের আক্ষরিক অর্থ হল মানুষ। উড়াল দিয়ে কাঠ চেরাইয়ের মতো শ্রমসাধ্য কাজ গারো নারীরা যেভাবে অবলীলায় করেন তা সত্যিই বিস্ময়কর। তাদের এই কঠোর পরিশ্রমী রূপটি কেবল টিকে থাকার লড়াই নয়, বরং নিজস্ব সাংস্কৃতিক শক্তিরও প্রতীক। রান্নার জ্বালানি হিসেবে গারোরা বনের পাতা এবং কাঠের ওপর পুরোপুরি নির্ভরশীল। বর্ষার আগে তাই জ্বালানি সংগ্রহ এবং সংরক্ষণে বেজায় তোড়জোড় দেখা যায় পরিবারগুলোতে। পাড়ায় চায়ের দোকানগুলোর একটি নিজস্ব চরিত্র আছে। এটি কেবল চা পানেরই স্থান নয়, বরং সামাজিক মেলবন্ধন এবং তথ্য আদান প্রদানের প্রাণকেন্দ্র। গারো সমাজে পান সুপারি সেবন আতিথেয়তার প্রতীক। চায়ের দোকানে আড্ডার শুরুতে বা মাঝে পান খাওয়া একটি অতি সাধারণ দৃশ্য। গারোদের একটি সুন্দর দিক হল চায়ের দোকানের আড্ডায় নারী পুরুষের অবাধ উপস্থিতি। এই দৃশ্যটি তাদের সমাজে লিঙ্গ বৈষম্যহীনতার একটি বলিষ্ঠ উদাহরণ। মধুপুর অঞ্চলে গারো শিশুদের প্রাথমিক শিক্ষার প্রসারে খ্রিস্টান মিশনারি স্কুলগুলোর অনস্বীকার্য অবদান রয়েছে। সেন্ট পলের মতো স্কুল এবং বিভিন্ন চার্চ পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের মাঝে শিক্ষার আলো পৌঁছে দিয়েছে। মধুপুরের পীরগাছার সেন্ট পলস ক্যাথলিক গির্জা এবং সেন্ট পলস উচ্চ বিদ্যালয় কেবল দুটি প্রতিষ্ঠানই নয়, বরং গারো সম্প্রদায়ের সামাজিক, শিক্ষাগত এবং সাংস্কৃতিক বিবর্তনের এক অনন্য অধ্যায়। বদ্ধ ঘরে পালিত গরুর চেয়ে চড়ে খাওয়া গরু বেশি পুষ্টিকর খাবার পায়, যা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। গবাদি পশু পালন গারো সম্প্রদায়ের জীবন জীবিকার এক অবিচ্ছেদ্য অংশ। গারো সমাজের প্রতিটি স্তরে নারীরা হলেন মূল চালিকা শক্তি। এদের সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক হওয়ায় এখানে নারীদের ভূমিকা কেবল পরিবারেরই নয়, বরং অর্থনীতি, সমাজ ব্যবস্থা এবং উত্তরাধিকারের ক্ষেত্রেও অত্যন্ত সুদৃঢ় ও প্রভাবশালী। গারো নারীদের প্রাত্যহিক জীবনে অতি পরিচিত এবং নান্দনিক দৃশ্য হল
কুলা দিয়ে ধান বা চাল ঝেড়ে পরিষ্কার করা। এটি কেবল একটি গৃহস্থালী কাজ নয়, বরং দীর্ঘদিনের অর্জিত এক নিপুণ দক্ষতা। কুলা দিয়ে শস্য ঝাড়ার কাজটি দেখতে যতটা সহজ মনে হয়, আসলে এটি ততটাই কৌশলী। কাজকর্মে গারো নারী পুরুষের মধ্যে কোনো কঠোর বিভাজন নেই, সব কাজ তারা একত্রেই করেন। পুরুষের শারীরিক শক্তির সাথে নারীর নিপুণ হাতের ছোঁয়া মিলে কাজগুলো দ্রুত ও সহজ হয়ে ওঠে। স্থানকাল ভেদে কৈশোরের দুরন্ত অত্যাচার বুঝি নীরবে সয়ে আসতে হয়েছে বড়ই গাছটিকেই। ছবির মতো সাজানো দৃশ্যাবলীর আড়ালে মিশে রয়েছে গারোদের কঠিন জীবন, পরিশ্রম আর ঘাম ঝরানো সংগ্রামের ইতিহাস।